হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজটা আমরা প্র্যাকটিস করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 13। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ড্যাশ মৃত কোষ দিয়ে গঠিত হয়। দেখো এর ভেতরে কোনটা, এর ভেতরে কোন টিস্যুটা মৃত কোষ দিয়ে গঠিত হয়। দেখো টিস্যুকে কিন্তু বাংলাতে বলা হয় থাকে কলা, বা ইংলিশে যদি আমরা দেখি এটাকে কিন্তু বলা হয় থাকে টিস্যু। এখানে বলেছে যে নিচের কোন টিস্যুটা মৃত কোষ দিয়ে গঠিত হয়ে থাকে। তো আমরা অপশানগুলো একবার দেখে নেব। কোলেন কাইমা আছে, স্ক্লেরেন কাইমা আছে, এরেন কাইমা আছে, আর প্যারেন কাইমা আছে। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্ক্লেরেন কাইমা। ঠিক আছে, স্ক্লেরেন কাইমা যে টিস্যুটা আছে সেই টিস্যুটা কী করে? সেই টিস্যুটা কিন্তু উদ্ভিদের যে শরীরে কাঠিন্য প্রদান করে, অর্থাৎ উদ্ভিদের শরীরকে কিন্তু শক্ত করতে সাহায্য করে। আর এটা কিন্তু মৃত কোষ বা ডেড সেল দিয়ে তৈরি হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 2 নম্বর কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোন ধাতু পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায়। দেখো পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায় মানে কি? ফ্রি স্টেটে পাওয়া যায়। ঠিক আছে, ফ্রিলি যে স্টেটে পাওয়া যায়, অর্থাৎ এই ধাতুটা কিন্তু অন্য কোনো ধাতুর সাথে বা অন্য কোনো পাথরের সাথে মিশে থাকে না। এটাকে কিন্তু এক্সট্র্যাক্ট করতে হয় না বা নিষ্কাশন করতে হয় না। তো আমাদের অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এখানে আমরা অপশানগুলো একবার দেখে নেব। সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম আর প্লাটিনাম। দেখো সোডিয়ামের সংকেত কিন্তু Na, তারপর পটাশিয়ামকে কিন্তু আমরা কে বলি, লিথিয়ামকে Li বলি, আর প্লাটিনামকে কিন্তু আমরা Pt বলি। দেখো এর ভেতরে যে প্লাটিনাম ধাতুটা আছে, যেটা কিন্তু একটা মূল্যবান ধাতু। ঠিক আছে, এটাকে কিন্তু কয়েন মেটাল বা নোবেল মেটালও বলা হয়ে থাকে। ঠিক আছে, কয়েন মেটাল বা নোবেল মেটালও বলা হয়ে থাকে। আর এটাকে কিন্তু জুয়েলারি বানানোর কাজে ইউজ করা হয়ে থাকে। আর পটাশিয়াম কিন্তু পটাশিয়াম না, প্লাটিনাম কিন্তু পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায়। মনে রাখবে গোল্ড, ঠিক আছে, অর্থাৎ সোনা, তারপরে যে প্লাটিনাম আছে, সোনা, প্লাটিনাম প্রভৃতি যে মূল্যবান ধাতুগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায় বা ফ্রি স্টেটেই কিন্তু পাওয়া যায়। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্লাটিনাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 3 নম্বর কোশ্চেন কী বলেছে, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কী। দেখো যে ক্যালসিয়াম অক্সাইড আছে, সেই ক্যালসিয়াম অক্সাইড কী? সেই ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কী? ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কিন্তু CaO। ঠিক আছে, CaO। দেখো এটা কিন্তু একদম অপশান প্রথমেই আছে, একদম ফার্স্ট যে অপশানটা আছে সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাই ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কী? ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কিন্তু CaO। আর এই ক্যালসিয়াম অক্সাইডকেই কিন্তু বলা হয়ে থাকে পোড়া চুন। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডকেই কিন্তু বলা হয়ে থাকে পোড়া চুন। নেক্সট কোশ্চেন দেখো, একটা কিন্তু খুব জনপ্রিয় বা খুব একটা ফেমাস কিন্তু রিয়াকশান আছে, সেই রিয়াকশান থেকে কিন্তু তোমাদেরকে কোশ্চেন দেয় যে যদি আমরা ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি আমরা জল মিশিয়ে দিই, অর্থাৎ H2O মিশিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা কি? সেটা কিন্তু CaOH2। আর এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে স্লেক্ট লাইম বলা হয়ে থাকে, বা এটার যে আর একটা নাম আছে সেটা কি? সেটাকে কিন্তু আমরা বলি কলি চুন। ঠিক আছে, কলি চুন বলে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 4 নম্বর কোশ্চেন। দেখো এখানে কিন্তু এই যে কলি চুনের যে অপশানটা এটাও কিন্তু দিয়েছে। আর এর বিক্রিয়াটা কি? এর বিক্রিয়াটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 4 নম্বর কোশ্চেন, সংকুচিত স্প্রিংকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কোন শক্তিতে রূপান্তরিত হয়। দেখো যে স্প্রিং থাকে সেই স্প্রিংকে যদি আমরা সংকুচিত করি, অর্থাৎ যদি আমরা প্রেস করি, ঠিক আছে, প্রেস করলে স্প্রিংয়ের মধ্যে কোন শক্তি থাকে? আর যখন আমরা স্প্রিংটাকে, মনে করো প্রেস করা ছিল, আমরা স্প্রিংটাকে ছেড়ে দিলাম, তখন কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়? দেখো যখন আমরা কোনো স্প্রিংকে প্রেস করে ধরে রাখি তখন কিন্তু তার ভেতরে, যদি আমি এখানে ছবিটা আঁকি, মনে করো এটাকে আমরা প্রেস করছি, এটাকে আমরা প্রেস করলে কিন্তু এর ভেতরে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। আর যখন কিন্তু আমরা স্প্রিংটাকে ছেড়ে দিই, ঠিক আছে, যখন কিন্তু আমরা স্প্রিংটাকে ছেড়ে দিই তখন কিন্তু এটা কাইনেটিক এনার্জিতে পরিণত হয়ে যায়। তাই যে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্থিতিশক্তি থেকে গতিশক্তি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি থেকে কিন্তু কাইনেটিক এনার্জিতে পরিণত হয়। এবার দেখো এই যে পোটেনশিয়াল এনার্জি আছে, এই পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কী হয়ে থাকে? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কিন্তু হয়ে থাকে mgh, অর্থাৎ m মানে কিন্তু মাস, g মানে গ্র্যাভিটেশন, আর h মানে কিন্তু হাইট। আর যে কাইনেটিক এনার্জি থেকে থাকে সেই কাইনেটিক এনার্জির ফর্মুলা কী হয়ে থাকে? কাইনেটিক এনার্জির ফর্মুলা কিন্তু হয়ে থাকে হাফ ইন্টু mv²। এইবার এই যে পোটেনশিয়াল এনার্জি আর এই কাইনেটিক এনার্জি আছে, এই দুটোরই ইউনিট কিন্তু হয়ে থাকে জুল। ঠিক আছে, দুটোরই কিন্তু ইউনিট হয়ে থাকে জুল। নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্থিতিশক্তি থেকে গতিশক্তি, এটাই কিন্তু রাইট
রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, সরণ শূন্য হলে কার্য কত হয়। দেখো তোমাদেরকে এটা আমি কনসেপ্টটা আগেও বুঝিয়েছি। মনে করো এটা কোনো একটা সার্কুলার পথ আছে, মনে করো কোনো একটা বস্তু এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, তারপরে সে যাত্রাটা করে আবার যদি সে এই পয়েন্টে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুর সরণ হয়ে থাকে শূন্য। এক কথায় কোনো একটা জিনিসের ওপর বল প্রয়োগ করার পরে যদি সেই জিনিসটার কোনো রকম সরণ না ঘটে, মনে করো এটা কোনো একটা বস্তু আছে, এটাকে আমরা এই দিকে বল প্রয়োগ করলাম, কিন্তু বল প্রয়োগ করার পরেও দেখলাম যে কোনো রকম এটা সরে গেল না, ঠিক আছে, এটার যে স্থান পরিবর্তন হলো না, সেক্ষেত্রে কিন্তু কার্য কত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি বস্তুর সরণ শূন্য হয়ে থাকে, বস্তুর সরণ যদি শূন্য হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কার্যও শূন্য হয়ে যায়, ঠিক আছে। সরণ যদি শূন্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুর যে কার্য সেটাও কিন্তু শূন্যই অ্যান্সার আমাদের হয়ে যাবে। দেখো এর সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে, মনে করো একটা দেয়াল আছে, দেয়ালে আমরা যতই প্রেশার ক্রিয়েট করি না কিন্তু দেয়াল কিন্তু তার নিজের জায়গা থেকে সরে না, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কিন্তু হয় না, সরণ কিন্তু শূন্য হয়। আর সায়েন্সের ভাষায় কিন্তু বা বিজ্ঞানের ভাষায় কিন্তু যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু তার কার্যটাও শূন্য হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, আয়রন অক্সাইডের সংকেত কি হয়ে থাকে। দেখো যে আয়রন অক্সাইড হয়ে থাকে, ঠিক আছে, সবার প্রথম দেখো যে আয়রন অক্সাইড হয়ে থাকে, সেই আয়রন অক্সাইডের সংকেত কি হয়ে থাকে। দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, একটা অপশান নিচে আছে, আমি একটু জুম আউট করলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, তো এখানে অপশানগুলো আমরা একবার দেখে নেবো, Fe2O3, Fe3O4, Fes আর Fe2O। দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু Fe2O3, অর্থাৎ যে আয়রন অক্সাইড আছে, অর্থাৎ যে আয়রন অক্সাইড আছে সেই আয়রন অক্সাইডের সংকেত কি, আয়রন অক্সাইডের সংকেত কিন্তু Fe2O3, ঠিক আছে। এরপর দেখো এখানে কিন্তু একটা যৌগ তোমাদেরকে দিয়েছে, এটাকে কিন্তু বলা হয় থাকে FeS, এটা মানে কিন্তু আয়রন পাইরাইটিস, ঠিক আছে। এই আয়রন পাইরাইটিস থেকে কিন্তু পরীক্ষা অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, কোশ্চেন দিয়ে তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবে যে আয়রন পাইরাইটিসের সংকেত কী হয়ে থাকে। দেখো আয়রন পাইরাইটিসের সংকেত কিন্তু হয়ে থাকে FeS, এটা তোমরা মনে রাখবে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এক সেকেন্ড, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে Fe2O3, এটাই কিন্তু আয়রন অক্সাইডের সংজ্ঞা, আয়রন অক্সাইডের ফর্মুলা, ঠিক আছে, আয়রন অক্সাইডের ফর্মুলা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, ওজনের SI একক কি। দেখো সবার প্রথম ওজনের ফর্মুলা কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। দেখো ওজনের ফর্মুলা কি, ওজনকে কিন্তু W দিয়ে ডিনোট করা হয়, ওজন মানে কিন্তু হয়ে থাকে M ইন্টু জি, M ইন্টু জি মানে এখানে M মানে কিন্তু হয়ে থাকে মাস আর G মানে কিন্তু হয়ে থাকে গ্র্যাভিটেশন, ঠিক আছে। এটা কিন্তু ওজনের যে ফর্মুলা, এই ওজনের ফর্মুলা থেকে কিন্তু তোমাদের অনেক সময় অনেক কোশ্চেন আসে। এইবার কি বলেছে, আমাদের কিন্তু বলেছে ওজনের SI একক কি। দেখো SIতে যদি আমরা দেখি, SIতে কিন্তু ওজনের একক হয়ে থাকে নিউটন, আর ডাইন কিন্তু হয়ে থাকে সিজিএসে, ঠিক আছে, ডাইন কিন্তু হয়ে থাকে সিজিএসে। অনেকে কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়বে না, ঠিক আছে, অনেকে আছে তারা কিন্তু কোশ্চেনটা ঠিকভাবে রিড করে না, এখানে কিন্তু SI ইউনিট চেয়েছে, তারা প্রথমেই অপশানের ভেতরে কিন্তু দেখবে যে নিউটনও আছে ডাইনও আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে উভয়, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তার কারণ তোমাদের কিন্তু কোশ্চেনের মধ্যে ডিনোট করে দিয়েছে যে ওজনের SI একক কি, SI একক কিন্তু হয়ে যাবে নিউটন, ঠিক আছে, SI একক কিন্তু হয়ে যাবে নিউটন, ঠিক আছে। এইবার দেখো এই নিউটন আর এই যে ডাইন আছে এর ভেতরে কিন্তু একটা রিলেশন আছে, ঠিক আছে, নিউটন আর ডাইনের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। মনে রাখবে 1 নিউটন সমান সমান কিন্তু 10⁵ ডাইন, অনেক সময় কিন্তু এখান থেকেও কোশ্চেন তোমাদেরকে দিতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, মৌলের নামকরণ কোন সংস্থা করে থাকে। দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে আমি কালকেও আলোচনা করেছিলাম। দেখো যে কোনো ধরনের যে কেমিস্ট্রিতে যে কোনো ধরনের নাম বা যে কোনো ধরনের এলিমেন্টের যে নাম হয়ে থাকে, যে কোনো ধরনের এলিমেন্টের নাম বা যে কোনো রকমের কম্পাউন্ডের নাম কি প্রদান করে, নাম কিন্তু প্রদান করে IUPAC, যে এই যে সংস্থাটা আছে, এই যে অর্গানাইজেশনটা আছে, এটা কিন্তু নাম প্রদান করে থাকে, ঠিক আছে। তো এই যে IUPAC আছে, এই IUPACর সম্পূর্ণ কথা কি, দেখো এই IUPACর সম্পূর্ণ কথা কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর, ঠিক আছে, দেখো এখানে তোমরা লেখা আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এই IUPAC থেকে কিন্তু কোশ্চেন তোমাদেরকে প্রচুর দিচ্ছে রিসেন্টের এক্সামগুলোতে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 9 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি আলাদা। দেখো নিম্নলিখিত কোনটি
আলাদা। এখানে কিন্তু কি দিয়েছে, 4টে এলিমেন্টের কথা দিয়েছে। সেই 4টি এলিমেন্টের মধ্যে থেকে কোনটা আলাদা আমরা একবার অপশানগুলো দেখে নেব। লিথিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে আর আর্গন আছে। দেখো লিথিয়ামকে কিন্তু বলা হয়ে থাকে Li, পটাশিয়ামকে বলা হয় K, সোডিয়ামকে কিন্তু বলা হয় Na। আর এখানে দেখো এই যে আর্গন আছে, আর্গনকে কিন্তু বলা হয় Ar। এবার আমরা যদি ভালো করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই ওপরের যে 3টে আছে এই 3টেই কিন্তু ধাতু, ঠিক আছে, 3টেই কিন্তু ধাতু, 3টেই কিন্তু ক্ষারীয় ধাতু, ধাতু প্লাস 3টেই কিন্তু একই গ্রুপ থেকে বিলং করে, ঠিক আছে, এটা কিন্তু একদম প্রথম গ্রুপ থেকেই বিলং করে। আর এখানে এই যে আর্গন আছে এটা কিন্তু কোনো রকম ধাতু নয়, এটা কিন্তু একটা নোবেল গ্যাস, ঠিক আছে, এটা কিন্তু একটা নোবেল গ্যাস, তাই আর্গনটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি আলাদা, না আর্গনই কিন্তু আলাদা। এবার এই আর্গন কত নম্বর গ্রুপে থাকে, আর্গন কিন্তু পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে বা 0 গ্রুপে থাকে। আর এই আর্গনের যে পারমাণবিকতা সেটা কিন্তু পারমাণবিক সংখ্যা সেটাও কিন্তু 18 হয়ে থাকে। এইবার এই আর্গনের পারমাণবিকতাকে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি, অর্থাৎ 18কে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে আমরা কত পাবো, আমরা কিন্তু পাবো 2, 8, 10 প্লাস 8। আমরা দেখতে পাবো আর্গনের যে লাস্ট শেল থাকে সেটা কিন্তু কমপ্লিট, অর্থাৎ এই কারণের জন্যই কিন্তু আর্গনকে বলা হয়ে থাকে নোবেল গ্যাস। যে সমস্ত মৌলের বা যে সমস্ত এলিমেন্টের লাস্ট শেল সবসময় লাস্ট শেলে সবসময় 8টা ইলেকট্রন থাকে, তখন ধরে নিতে হবে যে তারা কিন্তু নোবেল গ্যাসের মধ্যে পড়বে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি উভলিঙ্গ ফুল, ঠিক আছে, উভলিঙ্গ ফুল মানে কি বাইসেক্সুয়াল ফুল, অর্থাৎ যে ফুলের মধ্যে কিন্তু বোথ মেল প্লাস ফিমেল অর্গানিজম থাকবে তাকে কিন্তু বলা হয়ে থাকে বাইসেক্সুয়াল ফুল বা উভলিঙ্গ ফুল। তো এর ভেতর থেকে কোনটা বাইসেক্সুয়াল ফুল, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সর্ষে। যে সর্ষের ফুল হয়ে থাকে, যে সর্ষে বা যে মাস্টার্ডের যে ফুল হয়ে থাকে, ঠিক আছে, এখন তো শীতকাল চলছে, তোমরা সকলেই শীতের শেষ চলছে, তোমরা সকলেই সর্ষে ফুল নিশ্চয়ই দেখেছো। তো সর্ষে কিন্তু একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে, সর্ষে কিন্তু একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, এটাকে যদি আমরা দেখি, কোন উদ্ভিদ অঙ্গজ বংশ বিস্তার করে না। দেখো অঙ্গজ বংশ বিস্তার করা মানে কি, দেখো কিছু কিছু উদ্ভিদ আছে সেই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু নিজের শিকড়, ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি তাদের পাতা, তারপরে বলতে পারি তাদের কাণ্ড, ঠিক আছে, এই সমস্ত অর্থাৎ উদ্ভিদের নিজের শরীর থেকে কিন্তু কোনো একটা অংশ বিচ্ছিন্ন যদি আমরা করে সেটাকে যদি আমরা মাটিতে পুঁতে দিই বা সেটাকে যদি আমরা কিছুদিন রেখে দিই খোলা আকাশে, যাতে জল আলো বাতাস সেগুলো ঠিকঠাক করে পেতে পারে, তাহলে কিন্তু আমরা দেখব সেখান থেকে আবার নতুন করে কিন্তু একটা গাছের জন্ম নিয়েছে। এর ভেতর থেকে কোন গাছটা সেই কাজটা করে না, অর্থাৎ অঙ্গজ বংশ বিস্তার করে না কোন গাছটা, তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পেঁপে গাছ কিন্তু অঙ্গজ বংশ বিস্তার করে না। দেখো এখানে কিন্তু পাথরকুচি আছে, আমরা সকলেই কিন্তু পড়েছি ছোটোবেলায় যে পাথরকুচি গাছের পাতা থেকে কিন্তু পাথরকুচি গাছের যে পাতা আছে সেই পাতা থেকে কিন্তু নতুন করে গাছ জন্মাতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 12 নম্বর কোশ্চেন কি বলেছে, কার্যের এসআই একক কি। দেখো কার্যের কিসে একক চেয়েছে, কার্যের কিন্তু এসআই একক চেয়েছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইউনিট চেয়েছে। তো আমরা সকলে জানি কার্যের বা ওয়ার্ক ডানের এসআই একক কি, ওয়ার্ক ডানের এসআই একক কিন্তু হয়ে থাকে জুল, ঠিক আছে, মনে রাখবে এই যে জুলটা আছে, এই জুল যেটা আছে GOU যে জুল যেটা আছে, এই জুল কিন্তু বোথ এনার্জি, ঠিক আছে, বোথ কিন্তু এনার্জি প্লাস ওয়ার্ক দুটোরই কিন্তু সেম ইউনিট হয়ে থাকে, সেটা কিন্তু জুল। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 13 নম্বর কোশ্চেন কি বলেছে, 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত। দেখো এখানে আমি অপশানগুলো তোমাদেরকে লিখিনি, এখানে তোমাদেরকে আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দেবো। দেখো সবার প্রথমে যে KWH আছে, ঠিক আছে, এটাকে কিন্তু ভাঙতে হবে, কিসে ভাঙতে হবে না KWতে ভাঙতে হবে আর আওয়ারে ভাঙতে হবে। দেখো এখানে KW মানে কি, এখানে KW মানে কিন্তু 1000 ওয়াট, ঠিক আছে, 1000 ওয়াটকেই তো আমরা 1 কিলোওয়াট বলবো, KW মানে কিলোওয়াট। তা কিলোতে কত থাকে আমরা সকলে জানি, কিলোতে কিন্তু 1000 থাকে, যেরকম আমরা জানি যে এক কিলোগ্রাম মানে কিন্তু 1000 গ্রাম, ঠিক সেরকম করে 1 কিলোওয়াটের মধ্যে কিন্তু 1000 ওয়াট থাকে। আর এখানে এই যে আওয়ার আছে, 1 আওয়ার মানে কত, 1 আওয়ার মানে কিন্তু হয়ে থাকে 3600 সেকেন্ড, ঠিক আছে। এরপর কিন্তু আমাদেরকে এটা মাল্টিপ্লাই করতে হবে। দেখো সবসময় কিন্তু মনে রাখবে ইলেকট্রিসিটিতে যদি আওয়ার থাকে বা যদি মিনিট থাকে, আমাদের কিন্তু সবসময় ওটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ সেকেন্ডের যে সেকেন্ড কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট হয়ে থাকে আর সেকেন্ড কিন্তু সময়ের এসআই একক হয়ে থাকে। এইবার যদি আমরা এটাকে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো কত, আমরা যদি এখানে KWHটা আবার লিখি তাহলে আমরা দেখতে পাবো কত, 1000, ঠিক আছে, 1000 ইন্টু
3600, ঠিক আছে, 1000 ইন্টু 3600। এবার যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত দেখতে পাবো, দেখো 36 একে 36, তারপরে কিন্তু 5টা শূন্য আমরা পাবো, ঠিক আছে। কতগুলো শূন্য পাবো, এখানে 3টে, এখানে 2টো, অর্থাৎ আমরা কিন্তু এখানে 5টা শূন্য পাবো, ঠিক আছে। এটাকে কিন্তু আমরা লিখতে পারি, কত লিখতে পারি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 36 ইন্টু 10⁵। এইবার সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে সেটা কিন্তু তোমরা কখনো এই অপশানটা যদি দেখো, এটা অবশ্যই জুলে হবে, তো তোমরা কখনো কিন্তু এই অপশানটা দেখবে না। তোমরা সবসময় পরীক্ষার সময় কি দেখতে পাবে, তোমরা কিন্তু সবসময় পরীক্ষায় দেখতে পাবে যে এরকমটা দেয়া আছে 3.6 ইন্টু 10⁶ জুল। এবার এটা কি করে পসিবল, আমরা তো করলাম যে আমাদের অ্যান্সার কত বেরিয়েছিল, আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়েছিল যে 36 ইন্টু 10⁵। এখান থেকে একটা 10 বা একটা 0 বার করে নিয়ে এসে এইটা দিয়ে ডিভাইড করে দেয়, আর এটাকে কিন্তু 6 করে দেয়। আর যদি আমরা 36কে 10 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা পাবো 3.6 ইন্টু 10⁶, ঠিক আছে। এইভাবে কিন্তু করা হয়, আর পরীক্ষায় কিন্তু তোমরা এটাই দেখতে পাবে। তাই আমি যদি এটাকে এক কথায় লিখতে চাই তাহলে আমরা কত লিখব, যে 3.6 ইন্টু 10⁶ জুল। এটা তোমরা মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 14 নম্বর কোশ্চেন কি বলেছে, যে এমজি অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কোন যৌগ তৈরি হয়। দেখো এটাকে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে Mg প্লাস কিন্তু H2SO4। দেখো এর যে প্রোডাক্ট হয়ে থাকে, অর্থাৎ এখানে এই বিক্রিয়া থেকে কি তৈরি হয়, এই বিক্রিয়া থেকে কিন্তু এই Mgর সাথে SO4টা যুক্ত হয়, ঠিক আছে। Mgর সাথে SO4টা যুক্ত হয়ে কিন্তু MgSO4 হয়ে যায়, প্লাস কি হয়, এই হাইড্রোজেনটা কিন্তু H2SO4 থেকে ভেঙে গিয়ে একা একা পড়ে থাকে, ঠিক আছে। এইবার এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ায় কিন্তু আমি নিচে জায়গা থাকলে একটু ভালো হবে। আচ্ছা দেখো এখানে, দেখো আমি এখানে আবার লিখছি Mg প্লাস H2SO4 ভেঙে কি তৈরি হয়, ভেঙে কিন্তু Mgর সাথে SO4 যুক্ত হয়, অর্থাৎ MgSO4 হয়ে যায়, আর এই H2 কিন্তু পড়ে থাকে বিক্রিয়ার শেষে, ঠিক আছে, বিক্রিয়ার শেষে। এইবার দেখো যদি তোমাদেরকে এইখানে কিন্তু দুই রকমভাবে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। কখনো তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে এই বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে হাইড্রোজেন লিখতে হবে। আর যদি তোমাদেরকে বলে যে এই বিক্রিয়ায় নতুন করে কোন যৌগ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়ে যাবে MgSO4। এবার এই MgSO4কে কি বলা হয়, দেখো এখানে কিন্তু তোমরা কোথাও MgSO4 দেখতে পাবে না। অপশানগুলো কি আছে, ম্যাগনেসিয়াম সালফেট আছে, ম্যাগনেসিয়াম ফসফেট আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, আর ম্যাগনেসিয়াম ডাই অক্সাইড আছে। এই কারণের জন্য কিন্তু তোমাদেরকে কিছু কিছু ফর্মুলা মনে রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। তো এখানে এই যে ম্যাগনেসিয়াম সালফেট আছে, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে MgSO4, ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রথমটা, ঠিক আছে। এরপর দেখো আমরা বাকি যেগুলো আছে সেই বাকিগুলোর আমরা সংকেত দেখব। তো দেখো এখানে প্রথমটা তো আমরা দেখলাম যে MgSO4, এটা দেখো কি আছে, ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড কী হবে, MgO2 হবে, ঠিক আছে। এরপর যে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে সেটা কি হবে, সেটা কিন্তু হয়ে যাবে MgO। আর আমাদের যে সঠিক অ্যান্সার কী ছিল, সঠিক অ্যান্সার কিন্তু ছিল MgSO4, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 2Cu প্লাস O2, এটা কিন্তু একটা বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়াতে কিন্তু 2CuO তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে বিক্রিয়াটা একবার লিখি, কি আছে 2Cu মানে দুটো, এক সেকেন্ড, দুটো কিন্তু তোমাদের এখানে কপার আছে, ঠিক আছে। তারপরে কি আছে, দেখো এখানে কিন্তু O2 আছে, তারপরে কি আছে, তারপরে কিন্তু আছে 2CuO। দেখো এখানে যদি আমরা দেখি, আমি যদি এই বিক্রিয়াটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখবে এই দুটো কিন্তু আলাদা করেছিল, ঠিক আছে, দুটো কিন্তু সেপারেট ছিল। দেখো সেপারেট থেকে কিন্তু এরা একসাথে মিশে গেছে, ঠিক আছে। তাই যখনই দেখবে যে দুটো রিঅ্যাক্টর থেকে, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে বিক্রিয়া করে যদি সেটা একটা জিনিসের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে সবসময় মনে রাখবে এটাকে কিন্তু বলা হয়ে থাকে সংযোজন প্রক্রিয়া। কি বলা হয়ে থাকে, এটাকে সংযোজন প্রক্রিয়া কিন্তু বলা হয়ে থাকে। এইবার দেখো তোমাদের এই যে কোশ্চেনটায় আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আমার খেয়াল নেই। দেখো এই যে Mg প্লাস H2SO4, এই বিক্রিয়া থেকে কি তৈরি হচ্ছে, এই বিক্রিয়া থেকে কিন্তু তৈরি হচ্ছে MgSO4 প্লাস H2। তাহলে আমরা কি দেখলাম, যে এটার সাথে এটা যাচ্ছে আর এটা সেপারেট হয়ে ভেঙে যাচ্ছে। এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। অনেক সময় কিন্তু বিক্রিয়া থেকেও পরীক্ষাতে কোশ্চেন দেয়, ঠিক আছে। তাহলে এই যে বিক্রিয়াটা আছে,
এক সেকেন্ড, এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটাকে তাহলে কি বলে, এই বিক্রিয়াটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তোমরা এটা খেয়াল রাখবে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রতিস্থাপন বিক্রিয়া। এইবার এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটার নাম কি হয়ে থাকে, দেখো এটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে কম্বিনেশন। ঠিক আছে, ইংলিশে কিন্তু বলা হয়ে থাকে কম্বিনেশন বা জুড়ে যাওয়া। কম্বিনেশন মানে কি, জুড়ে যাওয়া। এবার দেখো এখানে অপশানগুলো যদি আমরা একবার দেখি, প্রথমটা কিন্তু বলেছে প্রতিস্থাপন, এটা প্রতিস্থাপন নয়, দ্বিপ্রতিস্থাপনও নয়, সংযোজন। সংযোজন মানে কিন্তু জুড়ে যাওয়া, তাই সংযোজন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, যখন উদ্ভিদের শিকড় ও কাণ্ড পাতার মাধ্যমে, শিকড় কাণ্ড ও পাতার মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি হয় সেই ধরনের জননকে কী বলে। দেখো একটু আগে কিন্তু তোমাদেরকে আমি এই ধরনের একটা কোশ্চেন করালাম, যখন কিছু কিছু উদ্ভিদ আছে যাদের কিন্তু মূল, শিকড়, কাণ্ড, পাতা, ঠিক আছে, এই সমস্ত থেকে কিন্তু নতুন করে আবার উদ্ভিদ জন্মাতে পারে। তো এই ধরনের জননকে কি বলা হয়ে থাকে, এই ধরনের জননকে কিন্তু বলা হয়ে থাকে অঙ্গজ বংশ বিস্তার। অর্থাৎ উদ্ভিদের কোনো অঙ্গ থেকে কিন্তু নতুন করে আবার নতুন উদ্ভিদের জন্ম হবে, তাই অঙ্গজ বংশ বিস্তার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 17 নম্বর কোশ্চেন, একটা অঙ্ক আছে দেখো, 25 কেজি ভরের একটি সাইকেল, ঠিক আছে, 25 কেজি ভরের একটি সাইকেল 5 মিটার সেকেন্ডে, দেখো এটা আমার মনে হচ্ছে একটু কনফিউশন আছে, এখানে সাইকেল ছিল না। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এটা ডেটা একটু ভুল আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। এটা কিন্তু হয়ে যাবে 2 কেজি ভরের একটা বল। ঠিক আছে, 2 কেজি ভরের একটা বলকে যদি আমরা 5 মিটার পার সেকেন্ডে ওপরের দিকে ছুড়ে দিই, ঠিক আছে, ওপরের দিকে ছুড়ে দিই, তাহলে গতিশক্তির পরিমাণ কত হবে। ঠিক আছে, আমি দেখো ডেটাটা এখানে লিখছি যে কি আছে, বলেছিল কি বলেছে হচ্ছে 2 কেজি ওজন, 2 কেজি ভরের একটা বল আছে। ঠিক আছে, সেটাকে কি করছে না, সেটাকে কিন্তু 5 মিটার পার সেকেন্ডে ওপরের দিকে ছুটছে, তাহলে গতিশক্তির পরিমাণ কত হবে। ঠিক আছে, বা যেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি কত হবে। দেখো সবার প্রথম কাইনেটিক এনার্জির ফর্মুলা কী হয়ে থাকে, কাইনেটিক এনার্জির ফর্মুলা কিন্তু হয়ে থাকে হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এমভি স্কোয়ার, মনে হচ্ছে একটু প্রবলেম আছে এই ডেটাটাতে, এটা আমার মনে হচ্ছে এটা 20 কেজি হবে। ঠিক আছে, এটা মনে হচ্ছে 20 কেজি হবে, আর বাদ বাকিগুলো সব সেমই থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ফর্মুলাটা দেখি, তাহলে আমি দেখব ফর্মুলাটাতে কী আছে, তোমরা এই ফর্মুলার অঙ্কটার দিকে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। ডেটাগুলো আমি এখানে বলে দিচ্ছি। দেখো সবার প্রথমে মাস কত পেলাম, মাস কিন্তু পেলাম 20 কেজি। ঠিক আছে, 20 কেজি কিন্তু মাসটা ছিল। আর কি বলেছে, আর কিন্তু তোমার এখানে যে ভেলোসিটি সেটা কত ছিল, সেটা কিন্তু ছিল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তারপরে আমি তোমাদের যে অঙ্কটা দেয়া আছে ওটাও করে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, তাহলে হাফ বলেছে, তাহলে আমাদের মাস কত, মাস হচ্ছে আমাদের 20, আর এখানে তোমার হচ্ছে ভেলোসিটি মানে কি, এটাকে কিন্তু 5-এর স্কোয়ার করতে হবে। তাহলে 5-এর স্কোয়ার করলে কত হবে, আমি এখানে 5-এর স্কোয়ার করে একবারে কত লিখতে পারি, 5-এর স্কোয়ার করে কিন্তু আমি একবারে লিখতে পারি 25। এবার দেখো, এবার যদি আমি 2 দিয়ে এটাকে কাটি তাহলে হয়ে যাবে 10, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সারে কিন্তু হয়ে যাবে 250 জুল। ঠিক আছে, এবার দেখো এই যে কোশ্চেনটা এখানে আছে, আমরা যদি এই কোশ্চেনের রেসপেক্টে করতে যাই যে 25 কেজি ভরের একটি সাইকেল 5 মিটার পার সেকেন্ডে সামনের দিকে এগিয়ে গেলে গতিশক্তির পরিমাণ কত হবে, সেই একই রকমভাবে কিন্তু ফর্মুলা আমাদেরকে দিতে হবে হাফ এমভি স্কোয়ার। এবার হাফ এখানে থাকলো, এমের জায়গায় আমরা কত লিখবো, এমের জায়গায় কিন্তু আমরা লিখবো 25। তারপর দেখো এখানে যে 5 আছে এটাকে কিন্তু আমাদের স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি নেক্সট স্টেপে যাই, তাহলে নেক্সট স্টেপে গেলে আমরা কত দেখতে পাবো, যে না হাফ ইন্টু 25 আর 5-এর স্কোয়ার করলে কিন্তু 25। ঠিক আছে, তো 25 কিন্তু 625 হয়ে থাকে, 625/2 যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পাবো যে 3 দুগুণে 6, তারপরে 2 এককে 2, 2 দুগুণে 4, 312.5 জুল কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই যে অঙ্কটা আছে এটার ডেটাটা যেটা আমি তোমাদেরকে প্রথমে করালাম ওটাই কিন্তু অরিজিনাল ডেটা ছিল। ঠিক আছে, আমরা এই ডেটাতেও করলাম, কোনো ব্যাপার না, আমরা যদি অঙ্কের ফর্মুলা জানি তাহলে আমরা যে কোনো রকম ডেটাতে করতে পারবো। তাই সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 312.5 জুল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 18 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি পরিবাহীর মধ্যে দিয়ে যদি 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 30 সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে আধানের পরিমাণ কত হবে। দেখো এখানে আধান মানে কি চেয়েছে, আধান মানে কিন্তু হচ্ছে চার্জ। ঠিক আছে, আধান মানে কিন্তু চার্জ। এবার দেখো এর কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, ফর্মুলাটা আধানকে কিন্তু কিউ দিয়ে প্রকাশ করা হয়। ফর্মুলাটা কিন্তু হচ্ছে কিউ ইকুয়ালস টু, দেখো এখানে সবার প্রথমে আধানকে তো চার্জ আর কারেন্টকে কিন্তু বলা হয়ে থাকে আই। ঠিক আছে, আর সময়ের জন্য তোমরা তো সকলে জানো সময়ের জন্য টি, এটা ইউনিভার্সাল। তাই যদি আমরা ফর্মুলাটা দেখি তাহলে ফর্মুলাটা কী হয়ে যাবে, ফর্মুলাটা কিন্তু হয়ে যাবে আধান কিউ ইকুয়ালস টু আই, অর্থাৎ কারেন্ট ইন্টু টি। তাই আমাদেরকে কিউ বার করতে দিয়েছে, তাহলে আমাদের কারেন্ট কত ছিল, কারেন্ট কিন্তু ছিল 0.2, আর টাইম কত ছিল, টাইম কিন্তু ছিল 30। ঠিক আছে, 30।
30 সেকেন্ড। তাই আমাদেরকে এটা তুলে দেবো, এইটা পয়েন্ট তুলে দিয়ে নিচে 10, এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা কত পেয়ে যাব, জুল, এই 6 পেয়ে যাব। ঠিক আছে, এবার 6 কত মনে রাখবে, আধানের যে ইউনিট হয়ে থাকে, ঠিক আছে, সেটা কিন্তু সবসময় কুলাম্বে হয়ে থাকে, তাই 6 কুলাম কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 6 কুলাম কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইবার দেখো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা তোমাদেরকে আমি আবার লিখে দিচ্ছি। দেখো আধান সমান সমান কী হয়ে থাকে, আধান সমান সমান কিউ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে আই ইন্টু টি। এখানে কিউ মানে কি, কিউ মানে কিন্তু চার্জ বা আধান। ঠিক আছে, চার্জ বা আধান। ঠিক আছে, আধান ইকুয়ালস টু আই মানে কি, আই মানে কিন্তু কারেন্ট। ঠিক আছে, আই মানে কারেন্ট, আর টি মানে কি, টি মানে কিন্তু হয়ে থাকে সময়। ঠিক আছে, এটাকে তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 10 ওহম রোধযুক্ত একটি তার যদি ইন্টারউইন্ডেড থাকে তাহলে নতুন রোধ কত হবে। দেখো এটা আমি এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি করিয়েছি। দেখো তোমাদেরকে আমি এই টার্মটার দিকে খেয়াল করতে বলেছিলাম। ঠিক আছে, তখনও তোমাদেরকে বলেছিলাম যে এই যে টার্মটা যখনই দেখতে পারবে, আর এই টার্মের একটা স্পেশালিটি কি, এটাকে কিন্তু তোমাদের সবসময় এই রকমভাবেই দেবে। ঠিক আছে, কখনো কিন্তু এটাকে বাংলা করে দেবে না, সবসময় কিন্তু ইন্টারউইন্ডেড দেবে। ঠিক আছে, যখনই তোমরা এই ইন্টারউইন্ডেড দেখতে পাবে, একদম চোখ বন্ধ করে যে রোধটা দেওয়া থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করবে, 10কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে থাকে আড়াই ওহম কিন্তু হয়ে যাবে নতুন রোধ। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক দেখছে, তোমাদেরকে শুধু দেখতে হবে যে ইন্টারউইন্ডেড লেখা আছে কিনা। দেখো এর যে প্রসেসটা আছে, অরিজিনাল যে প্রসেসটা আছে সেটা কিন্তু অনেক লেন্দি, আর এক্সাম হলে কিন্তু আমাদের হাতে বেশি সময় থাকে না, সেই কারণের জন্য কিন্তু আমাদের অ্যাজ শর্ট অ্যাজ করতে হবে। ঠিক আছে, যত শর্টে করা যায় সেই জন্য কিন্তু আমাদেরকে এই সমস্ত যে ট্রিক্সগুলো আছে সেগুলোকে কিন্তু মনে রাখতে হবে, যে ইন্টারউইন্ডেড থাকলেই কিন্তু কী করতে হবে না, ওটাকে 4 দিয়ে ডিভাইড করলেই কিন্তু আমাদের নতুন রোধ আমরা পেয়ে যাব। ঠিক আছে, একদম 100% কিন্তু কারেক্ট অ্যান্সার আমাদের 2.5 ওহম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 20 নম্বর কোশ্চেন কী বলেছে, দেখো এটা একটু রিপিট হয়ে গেছে, এটা আগের দিনের কোশ্চেন। এই কোশ্চেনটা আমার মনে হয়েছিল তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, সেজন্য আমি আবার রেখেছি যে নিচের কোনটির কোনো একক নেই। দেখো একক মানে কিন্তু ইউনিট। ঠিক আছে, এখানে দেখো যে 4টে অপশান আছে, প্রত্যেকের কিন্তু একটা করে একক আছে। যেরকম আমরা কি জানি, বলের একক কী হয়ে থাকে, নিউটন হয়ে থাকে, তারপর ডাইন হয়ে থাকে, এগুলো কিন্তু বলের একক হয়ে থাকে। শক্তির একক কী হয়ে থাকে, শক্তির একক আমরা সকলে জানি, শক্তির একক কিন্তু জুল হয়ে থাকে। কার্যের একক কী হয়ে থাকে, কার্যের এককও কিন্তু জুল হয়ে থাকে, যেহেতু আমরা জানি যে শক্তি আর কার্যের একক কিন্তু জুল হয়ে থাকে। এর ভেতরে এই যে তোমার আপেক্ষিক আর্দ্রতা আছে, এই আপেক্ষিক আর্দ্রতা না কোনো রকম কী বলবো, কোনো রকম হচ্ছে তোমার থাকে না, ইউনিট থাকে না। ঠিক আছে, এবার এটা কেন থাকে না আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখো আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য কি প্রয়োজন হয়, আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য কিন্তু সবার প্রথমে প্রয়োজন হয় তোমাদের যে একটা মনে করো বাতাস আছে। ঠিক আছে, মনে করো একটা ঘরের ভেতরে যে পরিমাণ বাতাস আছে, ঠিক আছে, ওই পরিমাণ বাতাসের ভেতরে, মানে ঘরের ভেতরে যে এয়ারটা বন্ধ আছে, ওই এয়ারটার ভেতরে কতটুকু জলীয় বাষ্প আছে। মনে করো ওই এয়ারটার ভেতরে এখন জলীয় বাষ্প আছে 15%। ঠিক আছে, 15% জলীয় বাষ্প অ্যাট প্রেজেন্টে আছে, কিন্তু ওই এয়ারটার ক্যাপাসিটি কত, এয়ারটার ক্যাপাসিটি হচ্ছে 30% জলীয় বাষ্প ধরে রাখতে পারবে। ঠিক আছে, এবার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে পরিমাণও ম্যাক্সিমাম ধরে রাখতে পারবে, ঠিক আছে, সেই পরিমাণকে প্রথমে দিতে হবে, সেইটা বাই কিন্তু যেটা ওরা এখন আছে, অর্থাৎ 15 তো এখন আছে বললাম, পার্সেন্ট ইন্টু 100 করতে হবে। দেখো 15কে এটা দিয়ে কাটলে হয়ে যাবে 2। ঠিক আছে, পার্সেন্টকে পার্সেন্টে যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, পার্সেন্টের সাথে পার্সেন্ট কেটে যাবে, শুধু 200 কিন্তু অ্যান্সার আমাদের পড়ে থাকবে। ঠিক আছে, ওই কারণের জন্য কিন্তু যে আপেক্ষিক আর্দ্রতা হয়ে থাকে, অর্থাৎ যে রিলেটিভ হিউমিডিটি হয়ে থাকে, তার কিন্তু কোনো রকম ইউনিট হয়ে থাকে না, এটা কিন্তু ইউনিটলেস হয়ে থাকে। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু এই যে আপেক্ষিক আর্দ্রতা আছে, এটা কিন্তু ইউনিটলেস হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। দেখো তোমাদের সবাইকে বলে রাখি যে 32,438টা পোস্টে কিন্তু তোমাদের গ্রুপ ডিতে নিয়োগ করা হবে। তোমরা যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপটা করে নাও, কারণ লাস্টের দিকে কিন্তু সার্ভারের ইস্যু হতে পারে। ঠিক আছে, এছাড়া কিন্তু যারা এসসি, ওবিসি, এসটি ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু আবার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটাকে কিন্তু সেন্ট্রালাইজ করানোর আবার একটা ব্যাপার আছে, তাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করার চেষ্টা করো। ঠিক আছে, কোনো রকম অসুবিধা হলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।